Hello students. Today we are going to discuss a chapter stress strain, which is first chapter of your strength of material course. তোমাদের যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল বলে যে সাবজেক্টটা আছে সেই স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ফার্স্ট চ্যাপ্টার, যেটা মডিউল 1 সিম্পল স্ট্রেস স্ট্রেন, তার একটা পার্ট আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো ফার্স্ট আমাদের যেটা জানতে হবে, যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার, তাহলে তার আগে আমরা একটু সাবজেক্টটা সম্বন্ধে জানব। সাবজেক্টটার নাম হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এই সাবজেক্টটা ফার্স্ট কোথায় কোথায় কাজে লাগে? যারা সিভিল মেকানিক্যাল নিয়ে পড়ছো তাদের ফার্স্ট এই সাবজেক্টটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সঙ্গে স্ট্রেংথ অফ মেটেরিয়াল দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। তাদেরকে এই সাবজেক্টটার উপর ভবিষ্যতে এই সাবজেক্টটার থেকে যা যা শিখছো তার উপর বেস করে আরও হায়ার জিনিস শিখতে হবে। সো এই সাবজেক্টটা ভালো করে শেখাটা খুব জরুরি। এছাড়াও বাকি যে স্ট্রিমরা রয়েছে তারাও এই সাবজেক্টটা যেরকম তোমাদের সেমিস্টার সিস্টেমে আছে তোমাদের তো পড়তে হচ্ছেই, প্লাস যদি কেউ মনে করো যে ভবিষ্যতে জিলেট দিয়ে বিটেক করবে, তখন তাদের জিলেটের সিলেবাসেও কিন্তু এই সাবজেক্টটা রয়েছে। সো অ্যাজ অফ অল স্ট্রিম এই সাবজেক্টটা কিন্তু একটা ইম্পর্টেন্স নিয়ে আসছে। আমরা ফার্স্ট দেখতে চাই যে স্ট্রেংথ অফ মেটেরিয়াল কাকে বলে। আমি এখানে যে পিডিএফটা দেখে তোমাদের পিডিএফটা সামনে রেখে তোমাদের বোঝাচ্ছি, এটা এআর বাসুর স্ট্রেংথ অফ মেটেরিয়াল বই। তোমাদের কাছে যদি এই বইটা অ্যাভেলেবেল থাকে তো তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো, প্লাস আমি এই পিডিএফ কপিটাও তোমাদের সেন্ড করে দেবো। তো ফার্স্ট আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল কাকে বলে জানতে গেলে যেটা বুঝতে হবে, স্ট্রেংথ বলতে আমরা বুঝি যে কারো কোনো জিনিসের শক্তি, মেটেরিয়ালের শক্তি। জিনিসটা আক্ষরিক অর্থ এটা, কিন্তু অ্যাকচুয়ালি বলতে চাইছে যে কোনো মেটেরিয়াল যদি আমরা নিই তার যে প্রপার্টিগুলো আছে, তার যে স্পেশাল যে বিশেষত্ব, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে অ্যাপ্লাই হতে পারে, এবং সেই অ্যাপ্লিকেশনের জন্য তারা বিভিন্ন ধরনের ফোর্সকে রেজিস্ট করতে পারে। তার মধ্যে তার জন্য সেই ফোর্সের জন্য তাদের মধ্যে যে চেঞ্জেস আসে এবং সেই তাদের যে স্ট্রেংথ, যেই স্ট্রেংথ দিয়ে সেই ফোর্সগুলোকে রেজিস্ট করতে পারে, সেটাকেই আমরা বলছি স্ট্রেংথ অফ মেটেরিয়াল। তাহলে অ্যাজ এ হোল স্ট্রেংথ অফ মেটেরিয়াল হলো কি না, সেই স্ট্রেংথটা যেটার দ্বারা, বা এটা একটা প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল যেটার দ্বারা সে তার ওপর যে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্সেস আসে সেই এক্সটার্নাল ফোর্সেসগুলোকে রেজিস্ট করতে পারে বাই দেয়ার মেটেরিয়াল প্রপার্টি অ্যান্ড দেয়ার স্ট্রেংথ। ওকে, নেক্সট আমরা তাদের স্ট্রেংথ অনুযায়ী মেটেরিয়ালকে আমরা কভাগে ভাগ করতে পারি। দেখো, 3 ধরনের মেটেরিয়াল মেনলি হতে পারে। এক হতে পারে ইলাস্টিক মেটেরিয়াল, আরেকটা হতে পারে প্লাস্টিক মেটেরিয়াল, আরেকটা হতে পারে রিজিড মেটেরিয়াল। কোনটা কি? আমরা ফার্স্ট ইলাস্টিক মেটেরিয়াল সম্বন্ধে জানব। ধরো একটা রাবার ব্যান্ড তোমার হাতে আছে। আমরা রাবার ব্যান্ড বিভিন্ন জায়গায় ইউজ করি, কোনো কিছু একটা কাগজের গোছাকে বেঁধে রাখতে, বা একটা পেন্সিল, অনেকগুলো পেন্সিলকে একসাথে রাখতে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখি। তো সেই রাবার ব্যান্ডটাকে যদি তুমি 2 হাত দিয়ে টানো, কি হবে? রাবার ব্যান্ডটা তুমি টানছো, সেটা বড় হচ্ছে। যেই তুমি টানটা ছেড়ে দিলে সে কিন্তু তার নিজের জায়গায় পৌঁছে যাচ্ছে। তো এই যে প্রপার্টিটা কি হলো এক্ষেত্রে আমি রাবার ব্যান্ডটাকে 2 হাত দিয়ে টানছি, মানে আমি বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি। সেই ফোর্সটা রাবার ব্যান্ডটাকে ইলংগেট করছে বা তার লেন্থ ওয়াইজ ইনক্রিজ করছে। এটাকে আমরা বলতে পারি যেটা তার মধ্যে একটা
ডিফরমেশন আসছে, চেঞ্জেস আসছে, সেই ফোর্সটা তুমি যখন আবার সরিয়ে নিচ্ছ, মানে তুমি টানটা ছেড়ে দিলে, তখন সে তার নিজের জায়গায় ফেরত চলে গেল, মানে তার মধ্যে যে চেঞ্জেসটা হয়েছিল সেটা উইথড্র হয়ে গেল। তাহলে এই যে প্রপার্টিটা, এটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি, এবং এই মেটেরিয়ালকে বলা হচ্ছে ইলাস্টিক মেটেরিয়াল। কিন্তু এটা জেনে রাখো, আমি যে উদাহরণটা দিলাম সেটা তোমাদের বোঝানোর জন্য। রাবার কিন্তু পারফেক্টলি ইলাস্টিক মেটেরিয়াল নয়। এটা শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবে, রাবারের থেকে স্টিল বেশি ইলাস্টিক। কিন্তু আমাদের চোখের সামনে ব্যাপারটা, স্টিলকে তুমি যে ফোর্স দিয়ে টানবে সেটা তোমার পক্ষে খালি হাতে তো সম্ভব নয়, বাট রাবার মেটেরিয়ালকে তোমার সম্ভব। তো সুতরাং ইলাস্টিক মেটেরিয়াল হচ্ছে সেই মেটেরিয়াল যার ওপর এক্সটার্নাল ফোর্স যখন অ্যাপ্লাই হয় তখন ডিফরমেশন হয়, এবং যখন এক্সটার্নাল ফোর্সটা উইথড্র হয়ে যায় তখন এই ডিফরমেশনটাও উইথড্র হয়ে যায়, এটা তার অরিজিনাল ডাইমেনশনটা ফেরত পায়। তাহলে সেই ধরনের মেটেরিয়ালকে বলছি ইলাস্টিক মেটেরিয়াল। এবং এই মেটেরিয়ালের এই যে প্রপার্টি, তাকে বলা হয় ইলাস্টিসিটি। নেক্সট আসছি হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল। প্লাস্টিক মেটেরিয়াল কাকে বলছে না, প্লাস্টিক মেটেরিয়াল হচ্ছে সেই মেটেরিয়াল, তাহলে আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ডিফরমেশন হচ্ছে, ফোর্স উইথড্র করে নিচ্ছি, ডিফরমেশন উইথড্র হয়ে যাচ্ছে। প্লাস্টিক মানে তুমি ফোর্সটা উইথড্র করে নিলেও ডিফরমেশনটা রয়ে যাবে। তার মানে কি হচ্ছে, আমি যখন ফোর্স অ্যাপ্লাই করছি তখন তার মধ্যে ডিফরমেশন হচ্ছে, যখন আবার ফোর্স আমি উইথড্র করে নিচ্ছি সেই ডিফরমেশনটা রয়ে যাচ্ছে পার্মানেন্টলি। তো সেটাকেই বলছে প্লাস্টিক মেটেরিয়াল। আর মেটেরিয়ালের এই প্রপার্টিটাকেই আমরা বলছি প্লাস্টিসিটি। তাহলে আমাদের চারপাশে যেসব মেটেরিয়াল আমরা দেখতে পাই, সব মেটেরিয়ালই না পারফেক্টলি ইলাস্টিক বা প্লাস্টিক বলে কিছু হয় না। মানে কোনো মেটেরিয়াল যে তার মধ্যে যে ডিফরমেশনটা আসছে সেটা পুরোপুরি একদম রিগেইন করে নিতে পারবে এরকমও হয় না, আবার পুরোপুরি ডিফরমেশনটা রয়ে যাবে, একটুখানিও রিগেইন করবে না সেটাও হয় না। এগুলো সবই থিওরিটিক্যাল ব্যাপার। যখন প্র্যাকটিক্যালি আসবো যে কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে, কিছুটা পরিমাণে হলেও ইলাস্টিক, কিছুটা পরিমাণে হলেও প্লাস্টিক। এরপরে আসবো আমরা রিজিড মেটেরিয়াল। যে মেটেরিয়ালের ওপর ফোর্স অ্যাপ্লাই করলে তার মধ্যে কোনো ডিফরমেশন হবে না, সেই ধরনের মেটেরিয়ালকে আমরা বলবো রিজিড মেটেরিয়াল, এবং সেই প্রপার্টিটাকে আমরা বলবো রিজিডিটি। নেক্সট আমরা যে প্রপার্টিগুলো জানবো সেইগুলোর মধ্যে ফার্স্ট আসছে ডাক্টিলিটি। তাহলে ডাক্টিলিটি হচ্ছে সেই প্রপার্টি মেটেরিয়ালের যেটার ওপর বেস করে সেই প্রপার্টির জন্য যখন মেটেরিয়ালে একটা টেনসাইল লোড অ্যাপ্লাই হয়, টেনসাইল লোড মানে একটু আগে তোমাদের যখন রাবার ব্যান্ডের উদাহরণটা দিলাম, সেই রাবার ব্যান্ডের উদাহরণে কি বলেছিলাম না, দুধার থেকে তুমি টানছো, দুধার থেকে তুমি টানছো মানে হচ্ছে সেখানে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, টেনশন অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তাহলে টেনসাইল ফোর্সের জন্য যদি কোনো মেটেরিয়ালটা লেন্থ বরাবর ইনক্রিজ হতে পারে, যাদের মধ্যে এই প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটাকে আমরা বলি ডাক্টিলিটি, এবং মেটেরিয়ালগুলোকে আমরা বলি ডাকটাইল মেটেরিয়াল। এখানে যেমন উদাহরণ দেওয়া আছে দেখো, যে কপার, অ্যালুমিনিয়াম, রড আয়রন, এগুলো হচ্ছে ডাকটাইল মেটাল। মাইলস্টিলও ডাকটাইল মেটাল, কিন্তু কপারের মতো নয়। আমরা যে ওয়্যার, ইলেকট্রিক্যাল যে ওয়্যার তৈরি হয় সেটা কিন্তু ডাকটাইল মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। কেমন? নেক্সট আসছে হচ্ছে মেলিয়াবিলিটি। মেলিয়াবিলিটি কি? এটা একটা মেটেরিয়ালের প্রপার্টি যেটার জন্য এটা লেন্থ আর ব্রেথ এই দুটো ডাইমেনশন বরাবর ইনক্রিজ হতে পারে। মানে সেটা কিন্তু ভেঙে পড়বে না মেটেরিয়ালটা, বা নষ্ট হয়ে যাবে না, লেন্থ ব্রেথ বরাবর মানে ইনক্রিজ করছে ডাইমেনশন আন্ডার
দ্য অ্যাকশন অফ কম্প্রেসিভ লোড। কম্প্রেসিভ লোড মানে আমি ডিটেলসে পরে আসছি। কম্প্রেশন মানে বোঝায় হচ্ছে দুধার থেকে তুমি প্রেস করছো, মানে রাবার ব্যান্ডের ক্ষেত্রে তোমায় যেরকম বললাম দুধার থেকে তুমি টানছো, কম্প্রেসিভের ক্ষেত্রে আমি মানে হচ্ছে দুধার থেকে তুমি কম্প্রেস করছো। নেক্সট হচ্ছে লিড, নেক্সট এক্সাম্পল হচ্ছে এই মেলিয়েবল মেটেরিয়ালের লিড। ঠিক আছে, লিড হচ্ছে খুব ভালো মেলিয়েবল মেটাল। মাইস্টিলও অল্প মেলিয়েবিলিটি আছে। ডাকটাইল আর মেলিয়েবল মেটালগুলো দিয়ে ফোর্জিং অপারেশন করা হয়। তোমরা হয়তো ওয়ার্কশপে অনেকে ফোর্জিং করেছো। এই ফোর্জিং অপারেশন করতে গেলে এই ধরনের মেটাল থাকলে খুব ভালো হয়, তার উপর ফোর্জিং খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায়। নেক্সট হচ্ছে হার্ডনেস। হার্ডনেস কি? এটা হচ্ছে একটা মেটেরিয়ালের প্রপার্টি যার দ্বারা সেই মেটেরিয়ালটা পেনিট্রেশন, স্ক্র্যাচিং এবং অ্যাব্রাশন এইগুলো সে রেজিস্ট করতে পারে। মানে এগুলোর এগেনস্টে তার একটা প্রতিরোধ ক্ষমতা আছে। মানে কি? পেনিট্রেশন কথাটার মানে হচ্ছে ধরো একটা বন্দুক থেকে একটা গুলি ছোড়া হলো, সেই গুলিটা একটা কাঠের ব্লককে হিট করলো, তাহলে কি হবে? কাঠের ব্লককে ফুঁড়ে সে বেরিয়ে যাবে, তাহলে কাঠের ব্লকটাকে সে পেনিট্রেট করছে। স্ক্র্যাচিং মানে তুমি একটা মেটাল দিয়ে, ধরো তোমার কাছে একটা কোনো লোহার কিছু আছে, তুমি হাতে একটা পয়সা দিয়ে তার উপর একটু ঘষাঘষি করলে, বা অন্য কোনো একটা মেটাল দিয়ে ঘষাঘষি করলে, তাহলে তার উপর স্ক্র্যাচেস এলো, তাহলে সেইটা হচ্ছে স্ক্র্যাচিং। আর অ্যাব্রাশন হচ্ছে দুটো মেটাল নিয়ে তুমি যখন দুটোর মধ্যে ঘষবে তখন দেখবে তাদের মধ্যে একটা দুটো সারফেস বরাবর একটা তাদের মধ্যে ক্ষয় আসবে, ডিস্ট্রয় হবে কিছুটা, সেটা হচ্ছে অ্যাব্রাশন। তাহলে যে প্রপার্টির জন্য কোনো মেটেরিয়াল এই তিনটে জিনিসকে রেজিস্ট করতে পারে, মানে তার মধ্যে পেনিট্রেশন হচ্ছে না বা কম হচ্ছে, মানে যার যত কম হচ্ছে সে তত বেশি হার্ড, পেনিট্রেশন কম হচ্ছে, স্ক্র্যাচিং হচ্ছে কম, অ্যাব্রাশন হচ্ছে কম, সে তত বেশি হার্ড। যার মধ্যে যত এগুলো বেশি হচ্ছে তার হার্ডনেস তত কম। গ্লাস আর ডায়মন্ড হচ্ছে ভীষণ হার্ড মেটাল। ওকে, কাস্ট আয়রনও খুব হার্ড মেটাল মোটামুটি। গ্লাসে ডায়মন্ড দিয়ে তোমরা জানো যে ডায়মন্ড দিয়ে অনেক কিছু কাটিং করা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ব্রিটলনেস। ব্রিটলনেস কোনটা? ব্রিটলনেস হচ্ছে একটা প্রপার্টি যার জন্য মেটেরিয়ালটাকে আমরা ইজিলি ব্রেক করতে পারি বাই কম্প্রেসিভ লোড। একটু আগেই তোমাদের কম্প্রেসিভ লোড সম্বন্ধে বললাম। এই কম্প্রেসিভ লোডটা যদি আমি সাডেনলি অ্যাপ্লাই করি, হঠাৎ করে কম্প্রেসিভ লোডটা অ্যাপ্লাই করি, তাতে যদি মেটেরিয়ালটা ব্রেক হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, তখন আমি তাদেরকে বলবো তারা হচ্ছে খুব ব্রিটল মেটাল। যারা সহজে ভাঙে না তাদের ব্রিটলনেসটা কম। গ্লাস, সিরামিক, ডায়মন্ড এইগুলো হচ্ছে খুব ব্রিটল মেটাল। কাস্ট আয়রনও একটা ব্রিটল মেটাল। নেক্সট হচ্ছে মেশিনেবিলিটি। কথাটা শুনেই বুঝতে পারছো এর মধ্যে মেশিন কথাটা কোথাও একটা রয়েছে। তাহলে এটা একটা মেটেরিয়ালের প্রপার্টি যার দ্বারা সে মেশিন ফিনিশ যার মধ্যে ভালো আসে। মানে সেই মেটেরিয়ালটাকে যদি আমি মেশিনে কোনো প্রোডাক্ট তৈরি করতে কাজে লাগাই, তাহলে সেই মেশিনে তার সারফেস বা তলটা খুব সুন্দর ফিনিশ করা যায়, স্মুথ ফিনিশ হয়, তখন সেটাকে আমরা বলবো সেই মেটেরিয়ালটার মেশিনেবিলিটি ভালো। যেগুলো ডাকটাইল আর মেলিয়েবল মেটাল তাদের মেশিনেবিলিটিও ভালো হয়। ব্রিটল মেটালের ক্ষেত্রে মেশিনেবিলিটি খুব বাজে হয়। ওকে, নেক্সট আমরা এবার আসবো টাইপ অফ ফোর্সেস। কত রকমের ফোর্স আমরা জানি। তাহলে একটু আগেই আমরা দু ধরনের ফোর্সের কথা অলরেডি আমরা পড়লাম, টেনসাইল আর কম্প্রেসিভ। তাহলে সেটা কিরকম? দেখো, এই যে ফার্স্ট ফিগারটা আছে, এখানে এই দুদিকে যে পি ফোর্স দেখানো রয়েছে, সেই অবজেক্ট থেকে পি ফোর্স দুটো দিকে, মানে অবজেক্ট থেকে দূরে চলে যাচ্ছে। মানে এই অবজেক্টের ওপর দু ধার থেকে একটা পুল বা টান তৈরি হচ্ছে, যার ফলে সেটার ওপর কি হচ্ছে না, আমার মানে একটা পুল তৈরি হওয়ার জন্য একটা টেনশন
বা টেনসাইল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এই ধরনের ফোর্স হচ্ছে টেনসাইল ফোর্স। যদি উল্টোটা হয়, আমি যদি দুধার থেকে পুশ করি অবজেক্টটাকে, তখন তার মধ্যে একটা কম্প্রেশন তৈরি হচ্ছে, তখন সেটাকেই বলছি পিটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। তাহলে ভাবো, প্রথমে যখন ফোর্স দিয়ে আমি টানছি, তখন অবজেক্টটা কি হবে, এই লেন্থ বরাবর বড় হতে চাইবে। আবার যখন আমি পুশ করছি, তখন এই লেন্থ বরাবর ছোট হতে চাইবে। তাহলে এইভাবে তার মধ্যে চেঞ্জেস আসবে, ঠিক আছে। আর থার্ড টাইপের আরেকটা ফোর্স যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে শিয়ার ফোর্স। তোমাদের সবাই কাঁচি দিয়ে তোমরা কাগজ কেটেছো, ভালো করে ভেবে দেখো, কাঁচি দিয়ে যখন কাগজ কাটছো, কাঁচির দুটো প্লেন আছে, সেই দুটো প্লেন কিন্তু এক লাইনে পড়ে না। খুব ভালো করে যদি খেয়াল করো, দেখবে কাগজ তুমি যখন কাটছো, কাঁচির দুটো প্লেন বা এজ কিন্তু জাস্ট পাশাপাশি পড়ে। এবং তাহলে কি হয়, পেজটার একটা পার্ট উপরে উঠছে, একটা পার্ট নিচে যাচ্ছে, তার ফলে পেজটা কেটে যাচ্ছে। কাঁচি দিয়ে যে ফোর্সটা তুমি পেজের উপর অ্যাপ্লাই করছো, সেটাই হচ্ছে তোমার শিয়ার ফোর্স। এখানে দেখো, একটা অবজেক্ট দুটো সাপোর্টের উপর রয়েছে, সাপোর্টের ওপর মানে রাখা রয়েছে। মানে ধরো, চায়ের দোকানে অনেক জায়গায় দেখবে যে দুটো ইটের ওপর, মানে দুধারে দুটো ইটের থাম্বা করে তার উপর একটা বিম বসানো রয়েছে বা একটা কিছু বসানো রয়েছে, যার উপর লোকে গিয়ে বসে। তাহলে এই সেই লোকটা পি ফোর্স দিয়ে বসে আছে, ঠিক আছে। তাহলে বসে যখন আছে, তাহলে সে এইভাবে, মানে বিমটার যে অ্যাক্সিস, তার সঙ্গে পারপেন্ডিকুলারলি ফোর্সটা পড়ছে। বিমটার অ্যাক্সিস হচ্ছে কিরকম, বিমটার অ্যাক্সিস হচ্ছে এইরকম, এর মাঝখান দিয়ে গেছে, এবং পি ফোর্সটা তার পারপেন্ডিকুলারলি পড়ছে। তাহলে এই পি ফোর্সটা হচ্ছে শিয়ার ফোর্স, ঠিক আছে। তাহলে এই ধরনের ফোর্স এবং এই যে এক্সটার্নালি যে লোডগুলো আমি আসছি, তাহলে সেই এক্সটার্নাল লোডগুলো কি হতে পারে না, এগুলো হচ্ছে ফোর্সগুলো। এক্সটার্নাল লোড যেটা অ্যাপ্লাই হয়, সেটা হচ্ছে ডেড ওয়েট। ডেড ওয়েট কথাটার মানে হচ্ছে জিনিসটার নিজস্ব যে ওয়েট, ওকে। একটা ফ্রিকশনাল ফোর্স হতে পারে, ফ্রিকশন তোমরা পড়ে এসছো, ফ্রিকশন থেকে যে ফোর্স তৈরি হচ্ছে। একটা বডি যদি হঠাৎ করে হিটিং বা কুলিং হয়, গরম হচ্ছে বা ঠান্ডা হচ্ছে, তখন সেখান থেকে ফোর্স আসতে পারে, বা সেন্ট্রিফিউগাল বা ইনার্শিয়া ফোর্সও আসতে পারে, এগুলো এক্সটার্নাল ফোর্স। এরপর আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে চলেছি, সেটা হচ্ছে স্ট্রেস। এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। স্ট্রেস কাকে বলে? ধরো, একটা অবজেক্টে তোমার দুদিক থেকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই যেমন ফার্স্ট ফিগারটা। তাহলে এটা কি ফোর্স না, আমরা একটু আগে দেখলাম, এটা একটা টেনসাইল ফোর্স, অবজেক্টকে টানছে দুদিক থেকে। তাহলে এই যখন টানছে তোমার, তাহলে এই অবজেক্টের মধ্যে এই যে ডট ডট লাইন দিয়ে দেখানো আছে ওয়াই ওয়াই প্লেনটা, তাহলে এখানে কি হচ্ছে না, এখানে আমার একটা সেকশন, মানে এখানে আমি কাটছি, কেটে তাহলে কি দেখব, এই জায়গাটায় তাহলে একটা রিয়াকশন তৈরি হবে। মানে ধরে নাও, তুমি দাঁড়িয়ে আছো, তোমার দুটো হাত ধরে দুদিকে কেউ টানছে, তাহলে তোমার বডিতে একটা রিয়াকশন তৈরি হবে। সেই রিয়াকশনটা কত হবে? নিউটনস থার্ড ল আমাদের বলে গেছে যে মানে যে অ্যাকশনটা হচ্ছে রিয়াকশনের ভ্যালু তার ইকুয়াল এবং অপোজিট। তাহলে আমি এই যে যখন কাটিং করে আমি দেখছি, এই ওপরের বরাবর পি যেদিকে কাজ করছে আর তার উল্টো দিকে রিয়াকশন ফোর্স, এবং নিচের যে ফিগারটা সি, সেখানে পি যেদিকে কাজ করছে আর তার উল্টো দিকে রিয়াকশন ফোর্স। এবং নিউটনস থার্ড ল অনুযায়ী পি এর ভ্যালু আর আর এর ভ্যালু সেম, মানে পি ইকুয়াল টু আর। তাহলে স্ট্রেস বলছে সেটাই, এই আরটা হচ্ছে তার রেজিস্ট্যান্স, মানে এই যে পি ফোর্সটা হচ্ছে তার এগেনস্টের রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে এই রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া, সেটাই হচ্ছে স্ট্রেস। দেখো এখানে ডিফাইন করা রয়েছে, স্ট্রেস ইজ দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই এ মেটেরিয়াল বডি টু ডিফরমেশন কজড ইন ইট when it is subjected to external load. এক্সটার্নাল লোড যখন পড়ছে, তার এগেনস্টে যে রেজিস্ট্যান্স তৈরি হয়, তাহলে স্ট্রেসকে আমরা বলতে পারি যে
রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়াই হচ্ছে তার মানে স্ট্রেস হচ্ছে এই জিনিসটা, এই যে রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে এটাকেই বলা হয় স্ট্রেস। আর ইন্টেন্সিটি অফ স্ট্রেস যদি বোঝাতে চাই তখন হচ্ছে এই রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া। তাহলে এই বরাবর যদি অবজেক্টটার ক্রস সেকশনাল এরিয়া, এই বরাবর অবজেক্টটার ক্রস সেকশন এরিয়া যদি এ হয়, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কত, মানে ইন্টেন্সিটি অফ স্ট্রেসের ভ্যালু কত, আর বাই এ। দেখো সেটাই লেখা রয়েছে। স্ট্রেসকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি, বা অনেক সময় তোমার আরও অনেক কিছু দিয়ে, অন্য কিছু দিয়ে ডিনোট করতে পারো। জেনারেলি এফ স্মল এফ দিয়ে ডিনোট করা হয়, তাহলে সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু আর বাই এ। এখন একটু আগেই আমরা বললাম নিউটনস থার্ড ল অনুযায়ী পি ইকুয়ালস টু আর, পি আর আর এর ভ্যালু সেম, তাহলে আর এর জায়গায় আমি পি বসাতে পারি, তাহলে এফ ইকুয়ালস টু পি বাই এ। তাহলে আমাকে যখন প্রবলেম সলভ করতে হবে তখন কিন্তু আমি আরটা ক্যালকুলেট করতে পারবো না, আমাকে পিটা গিভেন থাকবে, তাহলে পি বাই এ করলেই আমি স্ট্রেস পাবো। তাহলে এই যে ইন্টেন্সিটি অফ স্ট্রেস, সেটাকেই অনেক সময় আমরা শুধু স্ট্রেসও বলি বা ইন্টেন্সিটি অফ স্ট্রেসও বলি, যেরকম যখন ভেবে, কিন্তু জেনারেলি স্ট্রেস বলেই বলা হয়। স্ট্রেস বললেই তোমাকে যদি আবার স্ট্রেস জিজ্ঞেস করা হয়, তুমি কিন্তু লোড বাই এরিয়া বলতে পারো না। স্ট্রেসের ভ্যালু হচ্ছে লোড বাই এরিয়া, বাট স্ট্রেস কি বললে বলতে হবে রেজিস্ট্যান্স পার ইউনিট এরিয়া, সেটাকেই বলা হয় স্ট্রেস। তাহলে যখন টেনসাইল ফোর্স ছিল তখন টেনসাইল স্ট্রেস, যখন কম্প্রেসিভ ফোর্স থাকবে তখন কম্প্রেসিভ স্ট্রেস। কিরকম আমরা আসছি নেক্সট টপিকে। আচ্ছা, তার আগে আমরা দেখে নেব তাহলে স্ট্রেসের ইউনিট কি হবে। তাহলে স্ট্রেস আমি মানে কি পেলাম ম্যাথমেটিক্যালি, যে ফোর্স পার এরিয়া। ফোর্স মানে কি লোড, লোডের ভ্যালু কত না, লোডের ইউনিট কি হয় আমরা জানি নিউটন বা কিলো নিউটন, এরকম কিছু একটা হয়। আর এরিয়ার ইউনিট কি হতে পারে সেন্টিমিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, এরকম কিছু একটা হতে পারে। তাহলে ইউনিট হয়ে যাবে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা এই ধরনের কিছু। আমরা আসছি, এখানে লেখা আছে পরে। তার আগে আমরা দেখে নেব যে স্ট্রেস ক রকমের হয়। তাহলে টেনসাইল ফোর্সের এগেনস্টে যে রেজিস্ট্যান্স, তখন তৈরি হবে হচ্ছে টেনসাইল স্ট্রেস। মানে যখন টেনসাইল ফোর্স থাকবে তখন যে স্ট্রেস তৈরি হবে সেটাকে বলা হবে টেনসাইল স্ট্রেস। যখন কম্প্রেসিভ ফোর্স থাকবে তখন যেটা হবে সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। তাহলে দেখো ছবিতে বোঝাচ্ছে যে কম্প্রেসিভ লোড, তাহলে আর তার উল্টো দিকে, তাহলে সেটাই হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। আর থার্ড আমরা শিয়ার ফোর্স করলাম, তাহলে শিয়ার ফোর্সের এগেনস্টে যে স্ট্রেসটা তৈরি হবে সেটাকে বলা হবে শিয়ার স্ট্রেস। তাহলে দেখো এখানে ওয়াল থেকে একটা ইউনিট সাপোজ বেরিয়ে আসে, ঠিক? তাহলে এইখানে পি যে ফোর্সটা এখানে পড়ছে, এ কি করছে না এই অবজেক্টটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে। এই অবজেক্টটার তো অ্যাক্সিস এই বরাবর, তাহলে তার সঙ্গে পারপেন্ডিকুলারলি এটা করেছে। তাহলে এবার এখানে দেখো আর যে রেজিস্ট্যান্সটা সেটা পি ফোর্সের উল্টো দিকে কাজ করছে, তাহলে এই বরাবর যে স্ট্রেসটা সেটা হচ্ছে পি বাই এই ক্রস সেকশনাল এরিয়াটা, ঠিক আছে? যে এরিয়াটা শিয়ার্ড হচ্ছে, তাহলে সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ শিয়ার স্ট্রেস। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমার তিন ধরনের স্ট্রেস হলো। তাহলে এটা একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস, একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। এরপর নেক্সট যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে স্ট্রেন। তাহলে আমরা দেখলাম বাইরে থেকে যখন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তখন তার মধ্যে একটা ডিফর্মেশন তৈরি হচ্ছে। সেই ডিফর্মেশনটাকে যদি আমি কতটা হচ্ছে মেজার করতে চাই তখন আমায় স্ট্রেনের সাহায্য নিতে হয়। মানে কতটা হচ্ছে বলতে তার একটা মেজারমেন্ট হচ্ছে স্ট্রেন। কিরকম? স্ট্রেন বলছে ডিফর্মেশন caused in a material body due to application of external load. ভ্যালু অফ স্ট্রেনটা আমরা ডিনোট করি হচ্ছে ডিফর্মেশন পার ইউনিট ডাইমেনশন। আসছি ব্যাপারটা। তাহলে স্ট্রেন হচ্ছে কোনটা না এক্সটার্নাল লোডের জন্য যে ডিফর্মেশন হচ্ছে তার মধ্যে সেই জিনিসটাকেই বলা হচ্ছে আমার স্ট্রেন। তিন ধরনের স্ট্রেন একইভাবে হতে পারে, টেনসাইল, কম্প্রেসিভ অ্যান্ড শিয়ার। তাহলে টেনসাইল স্ট্রেন কোনটা? যখন টেনসাইল ফোর্স থাকছে। তাহলে যখন টেনসাইল ফোর্স থাকছে তখন জিনিসটা কি হবে লেন্থ বরাবর বড় হতে চাইছে। দেখো এই জিনিসটার অরিজিনাল লেন্থ ছিল এল,
যখনই তাকে টেনসাইল ফোর্স পি অ্যাপ্লাই হয়েছে তখন সে ডেল এল পরিমাণ বেড়ে গেছে। তাহলে ডেল এল পরিমাণ যেহেতু বেড়ে গেছে, তাহলে চেঞ্জ ইন ডাইমেনশন বা যে পরিমাণ চেঞ্জ হলো সেটাকে বলা হলো ডেল এল। তাহলে টেনসাইল স্ট্রেন এখানে কত হবে, সেটা হচ্ছে ইন্টেন্সিটি আমরা মেজার করি এইভাবে, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। ঠিক আছে, ইন্টেন্সিটি অফ টেনসাইল স্ট্রেন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। কম্প্রেসিভ স্ট্রেন একইভাবে কি হবে, তাহলে যখন কম্প্রেশন হবে তখন এটা লেন্থে ছোট হয়ে যাবে। তাহলে অরিজিনাল লেন্থ ছিল এল এবং সেটা চেঞ্জ হয়ে চলে এলো ডেল এল, ছোট হলো ডেল এল পরিমাণ। তাহলে এক্ষেত্রে চেঞ্জ কত, ডেল এল, তাহলে এক্ষেত্রেও ডেল এল বাই এল। তো এরপর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেন। তাহলে বুঝতেই পারছো শিয়ার ফোর্স পি পড়ছে, শিয়ার ফোর্স পি যখনই পড়ছে তখন তাহলে এই পরিমাণ চেঞ্জেস হলো, মানে এটা একটা অবজেক্ট এখানে আটকানো আছে, এই দিকে ফ্রি ছিল, তাহলে সেই পরিমাণ চেঞ্জেস হলো। কত হলো না, সেটা ডেল এল পরিমাণ চেঞ্জেস হলো। তাহলে ডেল এল বাই এল, এই যে অরিজিনাল লেন্থ এখানে দেখানো রয়েছে, তাহলে সেই পরিমাণ যে চেঞ্জ স্ট্রেনটা সেটা হয়ে গেল শিয়ার স্ট্রেন। ক্লিয়ার, এখানে দেখানো রয়েছে। আচ্ছা, যেহেতু স্ট্রেনটা আমার দুটোই চেঞ্জ ইন লেন্থ, মানে চেঞ্জ মানে বেসিক্যালি এটা তো লেন্থ আর নিচেও অরিজিনাল লেন্থ, তাহলে দুটোই লেন্থ যেহেতু এর কোনো ডাইমেনশন হবে না, এটা একটা ডাইমেনশনলেস প্যারামিটার। ওয়্যারএস আমার স্ট্রেস হচ্ছে একটা ডাইমেনশন আছে, ভুল বললাম, ইউনিটলেস প্যারামিটার, ডাইমেনশন না, ইউনিটলেস প্যারামিটার, কিন্তু স্ট্রেসের ক্ষেত্রে আমার ইউনিট আছে, যেমন কিলোনিউটন পার সেন্টিমিটার স্কোয়ার বা কিলোনিউটন পার মিটার স্কোয়ার এরকম, কিন্তু স্ট্রেনের ক্ষেত্রে কোনো ইউনিট নেই। ক্লিয়ার, এখানে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স কার বেশি। তাহলে এখানে দেখো বলছে ইন্টেন্সিটি অফ শিয়ার স্ট্রেন ইজ অফেন রেফার্ড to as simple as shear strain. It is the intensity of shear strain, not the shear strain which is practical importance. মানে এই যে shear strain তুমি বার করলে তার ইন্টেন্সিটিটা মানে ভ্যালুটা আমার কাছে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার, আর দুটো ছোট্ট জিনিস দিয়ে আমি এখানে শেষ করব, সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট আর হুকস ল। ইলাস্টিক লিমিট হচ্ছে, তাহলে আমরা দেখলাম যে ইলাস্টিসিটি কাকে বলছি না, যে পরিমাণ যতক্ষণ মানে ইলাস্টিসিটি বলতে প্রথমেই যেটা বলেছিলাম আমি, যে একটা এক্সট্রা অবজেক্টের ওপর বাইরে থেকে লোড অ্যাপ্লাই হচ্ছে, তাহলে তার জন্য তার মধ্যে যে ডিফর্মেশন আসছে সেটা হচ্ছে, আবার যখনই লোডটা উইথড্র করে নেওয়া হচ্ছে তার ডিফর্মেশনটা উইথড্র হয়ে যাচ্ছে, মানে সেটা নিচের জায়গায় ফেরত চলে আসছে। এইটা একটা অবজেক্টে যতক্ষণ হয় ততক্ষণ অবজেক্টটা ইলাস্টিক লিমিটের অবধি আছে আমরা বলি। তাহলে সেই ইলাস্টিক লিমিটের পর যদি লোড তাতে অ্যাপ্লাই হয়, সে যদি তার ইলাস্টিক লিমিট ছাড়িয়ে বেরিয়ে যায়, তখন আমরা তাকে বলবো তার মধ্যে একটা পার্মানেন্ট ডিফর্মেশন রয়ে যাবে, যেটা সে আগে থেকে মানে সেটা সে ফেরত আনতে পারবে না। তাহলে ইলাস্টিক লিমিট হচ্ছে সেই লিমিটটা যতক্ষণ অবধি তার লোড অ্যাপ্লাই হওয়ার সময় যে ডিফর্মেশনটা হচ্ছে, লোড উইথড্র হয়ে গেলে ডিফর্মেশনটা চলে আসছে, মানে উইথড্র হয়ে যাচ্ছে, সে তার অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ ফেরত পাচ্ছে, সেটাকেই বলছে ইলাস্টিক লিমিট। আর এরপর হুকস ল, তোমরা ফিজিক্সে হুকস ল পড়েছো, সেই হুকস লতে কি বলা ছিল না, রবার্ট হুক বলেছিলেন যে উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এবং তখন সেখান থেকে বলতে পারি স্ট্রেস বাই স্ট্রেন হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটাকে তোমরা মডুলাস অফ ইলাস্টিসিটি বলতে, এখনও সেটাই বলবে। কিন্তু এটা জেনে রাখো যে হুক যে লটা বলেছিলেন উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, এটা কিন্তু একটু মডিফাই হয়েছে এই কারণে হুকস ল আরো অ্যাকুরেটলি অ্যাপ্লিকেবল হয়, সেটাকে বলা হয় উইদিন লিমিট অফ প্রপোর্শনালিটি। লিমিট অফ ইলাস্টিসিটি না বলে আমরা যদি বলি লিমিট অফ প্রপোর্শনালিটি, মানে যেটুকু জায়গা
প্রপোর্শনে সেম বাড়ছে, মানে স্ট্রেস সেম প্রপোর্শনে স্ট্রেনের সাথে বাড়ছে, স্ট্রেস যে রেটে বাড়ছে স্ট্রেনটা সেই রেটেই বাড়ছে, সেইটাকে আমরা বলি সেই লিমিটের মধ্যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। এটা যখন আমরা এরপর গ্রাফটা দেখব সেটা তাহলে ভালো করে ক্লিয়ার হবে। তো এখানে আমরা যেটা জেনে রাখবো সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেস বাই টেনসাইল স্ট্রেন, সেটা যেমন একটা কনস্ট্যান্ট হবে, আবার কম্প্রেসিভ স্ট্রেন সেটাও একটা কনস্ট্যান্ট হবে। আর এখানে জেনে রাখতে হবে যে লংজিটিউডিনাল স্ট্রেস বাই লংজিটিউডিনাল স্ট্রেন, সেই জিনিসটাকে আমরা বলবো ইয়ংস মডিউলাস বা মডিউলাস অফ ইলাস্টিসিটি, যেটা কিনা ক্যাপিটাল ই দিয়ে আমরা ডিনোট করি। লংজিটিউডিনাল মানে লং অ্যাক্সিস বরাবর, একটা অবজেক্টে লংজিটিউডিনাল যে অ্যাক্সিস সেই বরাবর যেটা স্ট্রেস হবে এবং সেই বরাবর যেটা স্ট্রেন হবে তার যে রেশিওটা, সেটাকেই আমরা বলবো ইয়ংস মডিউলাস বা মডিউলাস অফ ইলাস্টিসিটি। আশা করি এই অবধি যেটুকু বললাম সেটুকু তোমরা বুঝতে পারলে। এরপরে দিন আমরা এর ফার্দার পার্ট নিয়ে আমরা আবার তারপরে এগিয়ে যাব। থ্যাংক ইউ।